হচ্ছে তার বিরুদ্ধে ভোট দেওয়ার সময় এবারে 2024 লোকসভা। আবাস প্লাস যোজনার ক্ষেত্রে একই রকম হয়রানির শিকার হচ্ছে বাংলার মানুষ। কয়েকদিন আগে এই নির্বাচন ঘোষণার সময়কালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি ঘোষণা করলেন, যেটা এই নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্টের বিরোধী, ভায়োলেট করে, তা সত্ত্বেও তারা করল যে 100 দিনের মজুরি বৃদ্ধি করল। বেশ করেছে মজুরি বৃদ্ধি করা সম্ভব, কিন্তু কি দেখলাম বাংলার ক্ষেত্রে আবার বন্ধ। বাংলায় বরাদ্দ বাড়ানো হল 5%, আজকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহারে 11% মজুরি বৃদ্ধি হল, বাংলার ক্ষেত্রে 5 থেকে 7%। কেন? বাংলার উপর এই ধরনের বিমাতৃসুলভ আচরণ আমাদের বোধগম্য হচ্ছে। আপনারা অবাক হবেন জানলে যে ভারতবর্ষে জাতীয় সম্পদগুলোকে একের পর এক বিক্রি করে দিচ্ছে একটা নির্দিষ্ট বণিক গোষ্ঠীর হাতে। আরো ভয়াবহ, সৈনিক স্কুলের মতো কেন্দ্রীয় সরকার পরিচালিত একটি বিদ্যালয়, যার পরিচালনা সেনা বিভাগ থেকে হয়, সেই সৈনিক স্কুলের পরিচালন সমিতির দায়িত্ব দেওয়া হচ্ছে সংঘ পরিবারের হাতে। আমরা ভাবতে পারি না আমরা কোন দেশে বাস করছি। আমরা ভাবতে পারি না ভারতবর্ষে প্রতিটি পদে পদে তারা বৈদিকীকরণ করবার চেষ্টা করছে। আজকে যেখানে যেখানে তারা জয়লাভ করতে পারেনি, সেখানে সেখানে তারা বিভিন্নভাবে ভারতবর্ষের নিরপেক্ষ ইনস্টিটিউশনগুলোকে কাজে লাগিয়ে বিরোধী কণ্ঠস্বরগুলোকে রোধ করতে চাইছে। আজকে ইডি, সিবিআই, এনআইএ বিজেপি রাজনৈতিক দোষর হিসাবে কাজ করছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে। আজকে প্রধানমন্ত্রী, তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি নির্দিষ্টভাবে কিছু কিছু ক্ষেত্রে মায়া কান্না করেন, কিছু কিছু ক্ষেত্রে তিনি চোখ বন্ধ করে পান। গতকাল কোচবিহারের রাসমেলায় এসেছেন, 19-এর নির্বাচনের আগে এসেছেন, আবার 5 বছর পরে ভোট বাকি হয়ে তিনি কোচবিহার রাসমেলায় এসে ভাষণ দিলেন। 2019-এর বক্তৃতা কারো কাছে ভিডিও থাকলে শুনবেন, আর 2024 সালের নির্বাচনের আগে তিনি যে বক্তৃতা রেখেছেন সেটা শুনবেন। 2019-এ যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো তিনি বেমালুম ভুলে গেছেন, নতুন নতুন কথা বলবেন। এটা ঠিক 2019-2024 মধ্যিখানে 5 বছর ভুলে যাওয়ারই কথা, কিন্তু কিছু কথা তিনি বলেননি, আবার অনেক কথা তিনি ভুলে গেছেন। কি ভুলে গেছেন? 2024-এর লোকসভা, 19-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজমেলার মাঠে থেকে দাঁড়িয়ে বলেছিলেন রাজবংশী মানুষদের স্বার্থে কর্মসূচি, বলেছিলেন এখানকার ভাষাকে অষ্টম তফসিলের আওতাধীন আনবে, বলেছিলেন মনীষী পঞ্চানন বর্মার 600 কোটি টাকা দিয়ে মূর্তি স্থাপন করবেন, যেমনটা সরকার বল্লভভাই প্যাটেলের মূর্তি স্থাপন, বলেছিলেন গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে রাজবংশী কালচারাল বোর্ড তৈরি হবে, বলেছিলেন ভারতের সেনাবাহিনীতে নারায়ণী রেজিমেন্ট তৈরি হবে, রাজবংশী যুবকদের ঘরে ঘরে চাকরি হবে, এখানকার উত্তরের চা বাগিচাগুলো অধিগ্রহণ করে চা শ্রমিকদের দুঃখ কষ্ট দূর করবে। কোনটা মিলেছে? 5 বছরে একটি কাজও হয়েছে? কোনো কাজ হয়নি। এমনকি পেট্রোল ডিজেলের দাম কমানোর কথা বলেছিলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে না বলেছিলেন, গ্যাসের দাম বাড়বে না বলেছিলেন, কিন্তু পাল্লা দিয়ে দিয়ে প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, কোনো কথা রাখেনি। তাই মোদির গ্যারান্টি শূন্য গ্যারান্টিতে পরিণত হয়েছে। মোদির কথা আর কেউ বিশ্বাস করে না। ওই টিভির পর্দায় অ্যাডভার্টাইজমেন্টে শুধু মোদির গ্যারান্টি
গ্যারান্টি, মোদির গ্যারান্টি, বাস্তবে মোদির গ্যারান্টি একটা মহাশূন্য, একটা বড় শূন্য ছাড়া আর কিছু নয়, ভাওতা ছাড়া কিছু নয়, প্রতারণা ছাড়া কিছু নয়। ভোটের আগে রাম মন্দির নিয়ে প্রচার। আমরা বলি রাম মন্দির একটা কেন, 1000টা হোক, মাথা বানায় গ্রামে গ্রামে রাম মন্দির হোক, কিন্তু একটা সরকারের কাজ রাম মন্দির করা নয়, মন্দির মসজিদ করা নয়। সরকারের কাজ মানুষের হাতে কাজ, পেটে হাতের ব্যবস্থা করা, সাধারণ মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থানের সঠিক দিশা দেখানো। পার্লামেন্টের সংসদে দাঁড়িয়ে আমি তখন সাংসদ, প্রধানমন্ত্রীকে বলতে শুনেছিলাম 2018 যে 2022 ভারতবর্ষে 75 বছর স্বাধীনতার বর্ষে প্রত্যেকের বাড়িতে পাকার ছাদ হবে যাদের বাড়ি নেই, অথচ 2021 পর থেকে বাংলায় একটা বাড়ির টাকা বরাদ্দ করা হয়নি। এর থেকে মিথ্যাচার আর কিছু হতে পারে না। ভোটের মুখে কেয়া করলেন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে অ্যাক্ট 2020 রাষ্ট্রপতি সই করেছিলেন। সেটা বারে 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 পরিবর্তিত হতে হতে আজকে 2024 ভোটের আগে সিএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু করল। কি সিএ অ্যাক্ট? আপনারা অনেকে হয়তো ভাবছেন যে নাগরিকত্ব আবেদন যদি না করা হয় তাহলে মহা বিপদে দেখা করবে। শান্তনু ঠাকুর তো আগ বাড়িয়ে বলছেন যে তৃণমূলের কাউকে নাকি কে আবেদন করতে দেবে না। আমরা বলি তৃণমূল কেন, কোন ভারতবর্ষের নাগরিক, কোন বাংলার মানুষ কে আবেদন করবে না। শান্তনু ঠাকুর আপনি নিজে আবেদন করে দেখান। আমাদের ভোটার কার্ড আছে, আমাদের আধার কার্ড আছে, আমরা ভোট দেই, আমাদের ব্যাংকের বই আছে, প্যান কার্ড আছে, আমরা নতুন করে আবেদন করবার প্রয়োজনীয়তা কোথায়? তাও বুঝতাম তারা আগে যে কথাটা বলতো নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা। এখানে 7 রকমের শর্ত দেওয়া হয়েছে। আপনাকে জানাতে হবে আপনি কবে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এসেছেন। আপনার বাবা মায়ের জন্মস্থান আপনাকে জানাতে হবে। আপনি পালিয়ে এসেছেন না ইমিগ্রেশন দিয়ে এসেছেন সেটা জানাতে হবে। আপনি হিন্দু কিনা সেটা প্রমাণ দিতে হবে। তথাগত রায় বিজেপির নেতা তো বড় কথা বলেছেন যে প্রয়োজনে লগ্ন করে দেখা হবে হিন্দু না মুসলমান। এর থেকে লজ্জার পর ঘটনা হতে পারে না। আমরা ধিক্কার জানাই বিজেপির নেতাদের এই ধরনের বড় বাক্য। এখন বলছে যে কোন ব্রাহ্মণকে দিয়ে লিখিয়ে দিতে হবে আপনি হিন্দু কিনা। একজন ব্রাহ্মণ তিনি হিন্দু কিনা সেই সার্টিফিকেট দেওয়ার এখতিয়ার তার রয়েছে। এই আইনি বিষয়গুলো কি এড়িয়ে যাওয়া সম্ভব? যারা বলেছিল কোন ডকুমেন্টেশনের প্রয়োজন নেই, শুধু সেলফ ডিক্লারেশন প্রয়োজন, আজকে বলছে আপনাকে লিখাতে হবে হিন্দু কিনা। আগামী দিন যদি আপনাকে বলে আপনি যে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে এই দেশে এসেছেন এবার বাংলায়, তার প্রমাণ যদি আপনার কাছে চায় আপনি কোন এফআইআর কপি দেখাতে পারবেন না। আর আপনি যখনই দেখাতে পারবেন না তখনই আপনার নাগরিকত্ব থাকবে না। তাই চেচে আপনি নিজের বিপদ কেন ডেকে আনবেন যেখানে আপনার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, যাবতীয় কাগজপত্র আছে। আপনি ভোট দিয়ে একজন সাংসদ নির্বাচিত করছেন, বিধায়ক নির্বাচিত করছেন। নতুন করে আবেদন করা মানে আপনি বড় ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। আগামী দিনে আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। আর সিএ হওয়া মানে আগামী দিনে আপনি এনআরসির আওতাভুক্ত হতে পারেন। এনআরসি অসমে 19 লক্ষ মানুষ বাদ দিয়েছে, 13 লক্ষ বাঙালি হিন্দু। আমরা বলি আপনারা সেই 13 লক্ষ বাঙালি হিন্দুর আগে নাগরিকত্ব ফিরিয়ে দিন। তারা তো ডকুমেন্ট জমা দিয়েছে, কেন তারা ডিটেনশন ক্যাম্পে আছে? তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিন, তারপর নতুন করে নাগরিকত্বের কথা বলুন। আপনাদের সেই সব সাহস নেই। ওই আসামের হিন্দু মানুষগুলো যাদের নাগরিকত্ব চলে গিয়েছে তাদের নাগরিকত্ব আপনারা দিতে পারছেন না কেন? এই সঙ্গত প্রশ্ন আজকে উঠেছে। তাই সিএর ষড়যন্ত্রে পাতা ফাঁদে আপনারা পা দেবেন।
প্রধানমন্ত্রী গতকাল এলেন, অনেক বড় বড় বক্তৃতা করলেন, কিন্তু আপনারা জানেন যিনি সন্দেশখালীর কথা বলেন, উনি অনেক জায়গার কথা বললেন। কেন পাশের জেলা জলপাইগুড়িতে 4 জন ঝড়ে প্রাণ হারালো, কয়েক হাজার মানুষের বাড়ি ঘর ছারখার হয়ে গেল, কোচবিহারের মরিচবাড়ি কোলটা সহ বিস্তীর্ণ এলাকা ঝড়ে বিধ্বস্ত, আলিপুরের বিস্তীর্ণ এলাকা ঝড়ে বিধ্বস্ত। সেই জেলাগুলো থেকে লোক এনে সভা করলেন, আর সেই জেলার মানুষদের জন্য একটা ছোট্ট বার্তা প্রধানমন্ত্রী আপনি দিতে পারলেন না রাস্তাঘাট থেকে, যে ঝড়ে বিধ্বস্ত যে মানুষগুলো শহীদ হয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি তাদের আত্মার শান্তি কামনা করি, তাদের পাশে ভারত সরকার দাঁড়াবে। এই কথাগুলো আমরা তার মুখে শুনলাম, কিন্তু তিনি সন্দেশখালীতে মহিলারা নাকি অত্যাচারিত হয়েছে তার কথা তিনি বারে বারে বলেন। নিশ্চিতভাবে সেখানে অত্যাচারিত যদি হয়ে থাকে কোনো মহিলা, অন্যায় হয়েছে। আমাদের দল তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ প্রশাসন আমাদের সেখানকার একজন নেতা শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে কুণ্ঠাবোধ করেনি, উত্তম সর্দারদের অ্যারেস্ট করতে কুণ্ঠাবোধ করেনি। কিন্তু আপনি সন্দেশখালীর মায়েদের জন্য এত আপনার কান্না, আপনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কেন আপনি মণিপুরের সেই মায়েরা যে 300-400 মায়েদেরকে ধর্ষণ করা হয়েছে, নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে, যাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই মায়েদের কথা আপনার একবার মনে পড়ল না? আপনি কোন মঞ্চে দাঁড়িয়ে সেই মায়েদের কথা তো বলছেন না। আপনাদের কি বেছে বেছে কিছু কিছু মহিলাদের উপর অত্যাচার হলে আপনার কান্না, চোখে জল আমরা দেখি, আর কারো কারো উপর অত্যাচার হলে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে আপনার চোখের জল আসে না? এই দ্বিচারিতা কেন? এই দ্বিচারিতা কেন মানুষ জানতে চায়। কেন আপনি মণিপুরে মায়েদের সঙ্গে কথা বলছেন না? আপনি কৃষ্ণনগরে সেই সকল রাজমাতা যাকে বিজেপির প্রার্থী করেছেন তার সঙ্গে টেলিফোনে কথা, সেই কথা মিডিয়াতে প্রচার করতে পারেন। কেন একজন মণিপুরে ধর্ষিতা মায়ের সঙ্গে কথা বলে সেটা মিডিয়াতে প্রচার করতে পারছেন না? কেন সেই দুঃখের কথা আপনি তুলে ধরতে পারছেন না? এই বিচারিতা কেন? কারণ সেখানে বিজেপি শাসিত রাজ্য বলে, যে সেখানে বিজেপি শাসিত রাজ্য সঠিকভাবে পরিচালনা করতে পারছে না, সেই দায় বা সেই ব্যর্থতার দায় আপনার উপর খানিকটা বর্তায় বলে আপনি সেটা কৌশলে এড়িয়ে যাচ্ছেন। আর বাংলায় যেহেতু জিততে পারেননি, তাই বাংলায় কথায় কথায় এজেন্সি, কথায় কথায় বিভিন্ন রকমের প্রোপাগান্ডা করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। আমরা আপনাদেরকে আহ্বান করব যে এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখুন। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সার্বিকভাবে উন্নয়নের বাতাবরণ তৈরি হয়েছে। লক্ষ্মীর ভান্ডার, মায়েদেরকে আত্মসমৃদ্ধি করবার একটা প্রয়াস মাত্র। লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ রয়েছে, কন্যাশ্রী রূপশ্রী সহ বিভিন্ন রকমের প্রকল্পে মানুষের জীবনকে সাজিয়ে তোলা হচ্ছে। মাথাভাঙা পৌরসভা সহ সব পৌরসভা গুলোর নিকাশি ব্যবস্থা, আলো ব্যবস্থা, রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেমকে আধুনিকরণ করা হচ্ছে। বহুবিধ কর্মসূচি রূপায়ণ করছে পশ্চিমবঙ্গ সরকার। আর বিজেপি যারা সাংসদ হয়েছে, যারা বিধায়ক হয়েছেন, এলাকা থেকে ভোট দিয়ে গিয়েছেন, কিন্তু এলাকা উন্নয়ন তহবিলের টাকা তারা খরচ করছে। তাই একজন যোগ্য জনপ্রতিনিধিকে বাছাই করবার সময় এবারের এই লোকসভা নির্বাচন, তাই আগামী 19 এপ্রিল আপনার মহামূল্যবান ভোট ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই আহ্বানটুকু রেখে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রবীণ শিক্ষক নেতা, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় প্রবীণ সরকার মহাশয়।
বন্দে মাতরম। এতক্ষণ আপনারা ছবি তুললাম থাম্বেল চেয়ারম্যান পার্থ বক্তব্য শুনলেন। খুব সুচারুভাবে পার্থ আপনাদের কাছে এই ভোটের ব্যাখ্যা করে ভোট চাইবেন। আমি সে ব্যাখ্যায় যাব না। কালকে আমাদের দুটো মিটিং ছিল। একটা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী। আমি বাড়িতে ফিরে এসে প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো খুব সুন্দরভাবে শুনছিলাম। প্রধানমন্ত্রী তিনটা বিষয়ে পশ্চিমবঙ্গকে ভোট দিতে না করেছেন। তিনি বারবার বলছেন, बोलिए भ्रष्टाचार दूर करना है कि नहीं है कि नहीं है। বারবার করে বলছেন যে ভ্রষ্টাচার দূর করবে। আমি বিজেপি বন্ধুদের কাছে বলতে চাই, ভারতবর্ষের সবচেয়ে বড় যদি কেউ ভ্রষ্টাচার থাকে সে হচ্ছে নরেন্দ্র মোদী। আজকে নরেন্দ্র মোদী আজকে যেসব জায়গায় বিরোধীরা আছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে ভ্রষ্টাচারের গায়ে দাগ লাগিয়ে তাকে জেলে পুরে রেখেছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ভরে রেখেছে। কাগজগুলো এই ভ্রষ্টাচারের কথা দিচ্ছে, আর অবাক হচ্ছে সবাই যে ভ্রষ্টাচার দূর করতে হবে আমরাও বলি, কিন্তু বিজেপির ভ্রষ্টাচার দূর করার কায়দা আপনাদেরকে সাইন করি। বিগত 2-3 বছরে 25 জন, মোট 25 জনের বিরুদ্ধে ওরা ভ্রষ্টাচার মামলা করেছে। তার মধ্যে 23 জন বিজেপিতে যোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। মোদীবাবু, আপনার ভ্রষ্টাচার কি বিজেপিতে এলে ভ্রষ্টাচার দূর হয়ে যায়? অন্য পার্টি করলে কি ভ্রষ্টাচার বেশি হয়ে যায়? বলুন আপনার যে কেমন ভ্রষ্টাচার? আমাদের পাগলেন্দু অধিকারী আছে, বিরোধী দলের নেতা, আপনারা জানেন, ওকে উন্মাদেন্দু পাগলেন্দু নানা কথা সবাই বলে থাকে। তাকে টেবিলের নিচ দিয়ে টাকা কিনতে দেখা গেছে, তিনি ভ্রষ্টাচার। দেখা গেল বিজেপিতে যোগ দিল পাগলেন্দু।